জয় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় তথা ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এই অধ্যায়টির সম্বন্ধে আলোচনা করে দিই। দেখো এই অধ্যায়ের প্রথমে তোমাদের যেটা দেয়া আছে, দুর্ভিক্ষ মন্বন্তরের কিছু ঘটনা, যেটা তোমরা জানবে পরবর্তী সময় যখন ব্রিটিশ শাসন চালু হয়, তার ফলে বেশিরভাগ সময় দেখা যেত যে কড়া উচ্চ হারে রাজস্ব নেওয়ার জন্য বিভিন্ন সময় দুর্ভিক্ষ ও মন্বন্তর এগুলো দেখা দিতে থাকে, যার ফলে বাংলা তথা ভারতের যে কৃষক সম্প্রদায় থাকে বা নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ, তারা আরও অসুবিধার সম্মুখীন হয়। এমন সময় দেখা দিতে থাকে যাতে তারা খেতে পেত না বা সমূহ কষ্টের মধ্যে দিয়ে তাদের দিন কাটাতে হতো। কোম্পানির আমলে এরকমই একটি জমিদারি বন্দোবস্ত ছিল, চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী কথার অর্থের মধ্যে দিয়েই তোমরা বুঝতে পারছো, চিরদিন যেটা স্থায়ী, অর্থাৎ পুরোপুরিভাবে জমিদারদের হাতে এই জমিদারি তুলে দেওয়া হতো এবং সেখান থেকে ব্রিটিশ কোম্পানি তাদের নিজেদের যে প্রাপ্য খাজনা সেটা বুঝে নিত। এই প্রথা চালু হয় 1793 খ্রিস্টাব্দে। ব্রিটিশ কোম্পানি ভেবেছিল এই প্রথা চালু করার মাধ্যমে যারা জমিদার হবেন তারা হয়তো সার্বিক সেই অঞ্চলের উন্নয়ন ঘটাবেন, যার ফলে পরবর্তী সময় কর আরও বাড়ানো যাবে এবং ব্রিটিশ কোম্পানিকে অসুবিধার সম্মুখীন কম হতে হবে এবং সেখান থেকে ইচ্ছামতো পরবর্তী সময় হয়তো খাজনা তোলা যাবে। কিন্তু এটারও বিভিন্ন খারাপ দিক দেখা দিতে থাকে। যেহেতু ব্রিটিশ কোম্পানি সম্পূর্ণভাবে এটা জমিদারদের হাতে ন্যস্ত করে, তো জমিদাররা সেখানকার উন্নয়ন না ঘটিয়ে এবং নির্দিষ্ট পরিমাণ খাজনা না তুলে তাদের ইচ্ছামতো খাজনা আদায় করতে থাকে এবং যতটা পরিমাণ ব্রিটিশদের সঙ্গে ধার্য ছিল সেটা তাদের দিয়ে তারা বাকিটা রেখে দিতে থাকে। এর ফলে কি হয়, সেখানকার খেটে খাওয়া সাধারণ মানুষদের উপর শোষণ আরও বাড়তে থাকে, যেখানে দেখা যায় পাক ঔপনিবেশিক আমলে কৃষকদের তাদের নিজস্ব জমির ওপর একটা অধিকার বা সত্ত্ব ছিল, কিন্তু পরবর্তী সময় চিরস্থায়ী বন্দোবস্তের ফলে এই সত্ত্বকে সম্পূর্ণরূপে খারিজ করা হয় এবং জমিদারকে সেই জমিদারির সম্পূর্ণরূপে অধিকর্তা বানিয়ে দেওয়া হয়, যার ফলে কৃষকরা তাদের অনুগ্রহ হয়ে পড়ে, অর্থাৎ জমিদারের অনুগ্রহের দাস হয়ে পরিণত হয়। আরেকটা ইম্পর্টেন্ট চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে, সেটা হচ্ছে সূর্যাস্ত আইন। অর্থাৎ জমিদারিটা যে জমিদারকে ব্রিটিশ কোম্পানি দিত বা ন্যস্ত করা হতো, সেই জমিদার একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে সেই খাজনার বাবদ ব্রিটিশ কোম্পানির হাতে পৌঁছে দিতে হতো। যদি তারা না পৌঁছাতে পারতো বা পৌঁছাতে অক্ষম হতো, তখন কি করা হতো, তাদের সমস্ত জমিদারি নিলামে তোলা হতো এবং অন্য একজনকে দিয়ে দেওয়া হতো। এটা ছিল সূর্যাস্ত আইন, অর্থাৎ সূর্য অস্তের আগে সমস্ত খাজনা ব্রিটিশ কোম্পানির হাতে পৌঁছে দেওয়ার নামই ছিল অ্যাকচুয়ালি সূর্যাস্ত আইন। দেখো, তারপরে আছে আরেকটা জমিদারি বন্দোবস্ত, অর্থাৎ রায়তোয়ারি বন্দোবস্ত। এটা প্রতিষ্ঠিত হয়েছিল বা চালু করা হয়েছিল দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে, যেখানে কোম্পানি শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে। এবং রায়ত কথার অর্থ হচ্ছে কৃষক, অর্থাৎ যখন দেখা গেল চিরস্থায়ী বন্দোবস্ত কিছু সমস্যা দেখা দিচ্ছে, তো রায়তোয়ারি বন্দোবস্ত চালু করা হয়। রায়ত অর্থাৎ কৃষকদের সঙ্গে সম্পূর্ণরূপে যোগাযোগ করা হয়, মানে কৃষকরাই, এটা জমিদার মধ্যস্বত্বভোগী ছিল না, সম্পূর্ণরূপে কৃষকদের সঙ্গে এটা করা হয়েছিল, যাতে তারা ভেবেছিল যে এর ফলে কৃষকদের সঙ্গে করার ফলে তাদের অর্থনৈতিক যে চাপটা সৃষ্টি হচ্ছে সেটা হয়তো কম হবে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। তারা দেখা যায় যে যেহেতু তারা গরিব, তো একদল মধ্যস্বত্বভোগী সৃষ্টি হয় এবং তারা মালিকানা অধিকার সম্পূর্ণরূপে কেড়ে নেয় এবং কৃষকরা আসলে ঔপনিবেশিক শাসকের ভাড়াটে চাষি বা বর্গাদার এই জাতীয় কৃষকে পরিণত হয়েছিল, তাদের নিজস্ব কোনো স্বত্বভোগিতা ছিল না। কোথাও বা দেখা গেছে মাদ্রাজ বোম্বাই প্রদেশের কিছু কিছু অঞ্চলে খুব উচ্চ হারে রাজস্ব নেওয়া হতো। দেখা যাচ্ছে যে ফসল উৎপন্ন হতো তার 45 থেকে 55% রাজস্ব হিসেবে নিয়ে নেওয়া হতো। দেখো, তারপর হচ্ছে মহলারি বন্দোবস্ত। মহল কথাটির অর্থ হচ্ছে গ্রামের সমষ্টি, অর্থাৎ কয়েকটি গ্রামকে নিয়ে একত্রিতভাবে যেটা গড়ে উঠতো সেটাই মহল। তো মহলারি বন্দোবস্ত চালু হয় উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। এটা যখন রায়তোয়ারি বন্দোবস্তেও সন্তুষ্ট না হয় কোম্পানি বা দেখা যায় যে আরও সমস্যাই দেখা দিচ্ছে, তখন মহলারি বন্দোবস্ত চালু হয়। এটা হয় গ্রাম প্রধান বা গ্রামের যিনি মাথা বা কৃষকদের একটা নির্দিষ্ট নেতা, তার সঙ্গে করা হয়। কিন্তু দেখা যায় সেখানেও সেই গড়মিলই দেখা যায়। ঔপনিবেশিক আমলে বিভিন্ন সময়ে এটার পরিবর্তন হওয়ার ফলে এই কৃষি ব্যবস্থাটা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। কোনো জায়গায় স্থায়িত্ব না থাকার ফলে তাদের উপর শোষণ বাড়তেই থাকে এবং পরবর্তী সময় যে জমিদার বা যে কৃষকরা
গ্রাম প্রধানরা আসতে থাকে, তারা তাদের অর্থটা বুঝে নিতে থাকে এবং কৃষকদের ওপর শোষণ বাড়াতে থাকে অতিরিক্ত খাজনার জন্য। এই অতিরিক্ত শোষণের জন্য তারা দেখা যায় যে তাদের সমস্ত যা ফসল হতো সবই দিয়ে দিতে হতো। তার ফলে তাদের মধ্যে দুর্ভিক্ষ, দারিদ্রতা দেখা দিতে থাকে। এমনকি এমন অবস্থার সৃষ্টি হয় তারা সমস্ত কিছু ভূমি হারিয়ে ভাড়াটে চাষি বা ভাগ চাষিতে পরিণত হয় এবং এর ফলে সৃষ্টি হয় একটি শ্রেণী যার নাম হচ্ছে মহাজন শ্রেণী। এবং বিভিন্ন সময় উচ্চ হারে রাজস্ব মেটানোর জন্য উচ্চ হারে এই মহাজন নামক শ্রেণীদের থেকেই তারা টাকা ধার নিতে শুরু করে এবং সেই ধার মেটাতে না পেরে তাদের ঘটি বাটি সমস্ত কিছু বন্ধক রাখতে হতো এবং পরবর্তীকালে তারা নিজের সর্বস্ব হারিয়ে সর্বহারায় পরিণত হতো এবং তার ফলে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন তাদের হতে হতো, এমনকি খেতে পেত না, যার ফলে দুর্ভিক্ষ সৃষ্টি হতে থাকে পরবর্তী সময়। পরবর্তীকালে আসে কৃষির বাণিজ্যিক রূপায়ণ বা যেটাকে বাগিচা ফসলও বলা যেতে পারে, অর্থাৎ বিভিন্ন বাগান, বাগিচা কথাটা তো বাগান, তো বাগানে বিভিন্ন ধরনের জিনিস চাষ করে সেগুলো বাইরের দেশে বা বাইরে স্থানান্তর করা হতো বা বিক্রয় করা হতো এবং যার অর্থ কোনোভাবেই ভারতবর্ষে এসে পৌঁছাতো না। সেটা ব্রিটেনের মানুষদের বা ব্রিটেনের খাতেই বরাদ্দ হয়ে যেত বা ওখানেই খরচা হয়ে যেত। এখান থেকে কাঁচামাল যতটা কম দামে নিয়ে যাওয়া হতো সেখানে ততটাই লাভে বিক্রি করা হতো এবং তারা কোনো রকম অর্থ এখানকার চাষিদের সুবিধা হয়নি। বাগিচা ফসল হিসেবে দেখা দিতে থাকে প্রধানত চা, কফি, যেগুলো দক্ষিণ ভারত এবং আসাম এই সব জায়গায় চাষ হতো এবং বিভিন্ন ধরনের ফসল যেটি বাণিজ্যিক ফসল হিসেবে ব্যবহার করা হতো, নীল, পাট, তুলো, চা। এই প্রক্রিয়াকে অর্থনৈতিক আধুনিকীকরণ বলেও উল্লেখ করেছেন কিছু কিছু ঐতিহাসিক। তোমাদের তারপর আছে রেলপথ ব্যবস্থা অর্থাৎ রেলপথ প্রতিষ্ঠা। রেলপথ প্রতিষ্ঠায় 1853 খ্রিস্টাব্দে এবং লর্ড ডালহৌসির হাত ধরে। এটা ভালো করে মনে রাখবে। এবং এই রেলপথ তিনি প্রতিষ্ঠা করেছিলেন যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় সৈন্য নিয়ে যেতে সুবিধা হয় কোনো যুদ্ধ বা হাঙ্গামার সময়, এবং তাদের জন্য ব্রিটিশ কোম্পানির সুবিধার্থে সম্পূর্ণরূপে, অর্থাৎ খাবার নিয়ে যাওয়ার প্রয়োজনে বা যাতে এই যে নিয়ে যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে খরচা সেটা বাঁচানো সম্ভব হয়, সেই জন্যে তিনি এই রেলপথ প্রতিষ্ঠা করেন। বিভিন্ন ধরনের কাঁচামাল, বিভিন্ন ধরনের দ্রব্যাদি যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা সম্ভব নয়। আদতে ভারতীয়দের সুবিধার জন্য কিন্তু রেলপথ প্রতিষ্ঠা হয়নি। দেখো, রেলপথ প্রতিষ্ঠার সুবিধা হয়েছিল হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ স্থানান্তর করা যেত তাড়াতাড়ি, বা এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র এগুলো নিয়ে যাওয়া হতো, যার ফলে জিনিসপত্র নষ্ট কম হতো, যেগুলো কাঁচা দ্রব্যাদি ছিল। তারপর এর সঙ্গে প্রতিষ্ঠা হয় টেলিগ্রাফ। টেলিগ্রাফ প্রথম চালু হয় কয়েক মাইল জুড়ে ভারতের 1851 খ্রিস্টাব্দে। এই টেলিগ্রাফটা রেলপথের বরাবর করা হয়, যার ফলে সুবিধা কী হয় যে রেলপথের যে একটা স্টেশন থেকে অন্য স্টেশনে যোগাযোগ রক্ষা করার সুবিধা হতো এবং বিভিন্ন যুদ্ধের সময়, যেমন দেখো দ্বিতীয় ইঙ্গ-বর্মা যুদ্ধ 1852 খ্রিস্টাব্দে এই টেলিগ্রাফ মারফত খবর পাঠানো হতো। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ থেকে ব্রিটিশ কোম্পানিকে রক্ষা করার পিছনেই টেলিগ্রাফ একটা বড় ভূমিকা রেখেছিল। সম্পদের বহির্গমন, অর্থাৎ ভারত থেকে হয়তো কম দামে কাঁচামাল কিনে এবং সেটা তাদেরকে দিয়েই ব্রিটিশ কোম্পানি কী করতো যে কাঁচামাল এখান থেকে কম দামে কিনলো, কেনার পরে সেটাই ভারতীয়দের দিয়ে ম্যানুফ্যাকচার করাতো, অর্থাৎ তৈরি করাতো, করিয়ে সেটা বাইরে বেশি দামে বিক্রি করতো, কিন্তু কম দামটাই ভারতীয়দের দেয়া হতো। এই সম্পদ বহির্গমনের অ্যাকচুয়ালি বলা হয় যে স্পঞ্জের মতো, অর্থাৎ স্পঞ্জ যেমন জলে ফেললে জলটাকে শুষে নেয়, এবার নিগড়ে দিলে সে সম্পূর্ণ জলটাকেই বের করে দেয়, স্পঞ্জের তাতে কোনো লাভ হয় না আর কি, সেটাকে শুধুই ব্যবহার করা হয়। এখানে ভারতীয়রা ছিল সেই রকম পর্যায়ে, স্পঞ্জের সঙ্গে ভারতীয়দের তুলনা করা হয়ে থাকে। এর ফলে ভারতের দরিদ্রতা বৃদ্ধি পেতে থাকে এবং ভারতের যারা বণিক গোষ্ঠী এবং তাঁতি ক্ষুদ্র মানের তারা পিছিয়ে পড়তে থাকে এবং ব্রিটিশ যারা বাণিজ্যিক সংস্থা ছিল বা বাণিজ্যিক যারা অধিপতি ছিল তারা লাভ আরও বাড়তে থাকে, তাদের বাণিজ্যিক সুযোগ সুবিধা বাড়তে থাকে। সম্পূর্ণ এই ছিল তোমাদের 4র্থ অধ্যায়। এর থেকে বেশি কিছু নেই। পরবর্তী সময় আমি তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেবো যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো আরও প্রশ্ন পেতে এবং চ্যানেলটিকে বড় হতে সাহায্য করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে দাও যাতে সবার আগে তোমরা ভিডিওগুলি দেখতে পারো।
কমেন্টস করো, কোনো কিছুর দরকার হলে লাইক করো, শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও পেয়ে যেতে পারে ভিডিওগুলো এবং তাদেরও সুবিধা হতে পারে।